দর্শক, এই মুহূর্তের বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তীকালীন এটি সরকার, যাদের নেতৃত্বে রয়েছে বা অংশীজন হিসেবে রয়েছে তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম সকল প্রজন্মের সম্মিলিত শক্তিতে এগিয়ে চলছে বা চলবে ভবিষ্যতের বাংলাদেশ, এমন প্রত্যাশা করা হচ্ছে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই আলোচনা আমাদের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আজ বিষয় ঠিক করেছি কেমন সংস্কার চাই। আমার সঙ্গে স্টুডিওতে দেশ ভাবনার এই আয়োজনে তিনজন অতিথি যোগ দিয়েছেন। আমার একদম বাম পাশে রয়েছেন তানজিনা তাম্মিম হাফসা, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে রয়েছেন নিশিতা জামান নিহা, তিনিও একজন সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনজনকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনার আজকের আয়োজনে। স্যার, আপনার কাছ থেকে আসলে শুরু করতে চাই যে আমরা দেখছি যে বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন একটি সরকারের হাত ধরে রাষ্ট্র ক্ষমতা এবং শাসনভার ন্যস্ত আছে এবং সেভাবেই দেশ পরিচালিত হচ্ছে। 16 বছর ধরে এই দেশের মানুষ এক ধরনের জিম্মি অবস্থায় ছিল, ভোট দিতে পারেনি। সেই পরিস্থিতি আপনি জানেন। আপনার কাছে শুরু করতে চাই যে আসলেই একটা জায়গায় কি ক্ষমতা এই মুহূর্তে কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে কিনা, নাকি ক্ষমতার কোনো বিভাজন তৈরি হয়েছে, সে লক্ষণ রয়েছে কিনা, এটি দিয়ে যদি শুরু করতাম। জি, ধন্যবাদ। আলোচনাটা আমার তরুণ শিক্ষার্থীরাই শুরু করলে ভালো হতো। ওদের ত্যাগ এবং যে বিস্তৃত সংগ্রাম এবং এনগেজমেন্ট, সেটার মাধ্যমে কিন্তু আমরা যে আজকে পরিবর্তিত পরিস্থিতি সেই জায়গায় এসেছি। ফলে আমার মতন যারা বয়স্ক মানুষ আছে, তাদের প্রত্যাশা এবং তাদের আকাঙ্ক্ষাটা এই মুহূর্তে আসলে গুরুত্বপূর্ণ নয়। আমরা আশা করি যে যারা এই ত্যাগ করেছে, যারা সাজিয়েছে তাদের স্বপ্ন, তাদেরটাই গুরুত্বপূর্ণ। কিন্তু এই পরিবর্তনটা, ধরেন আন্দোলনের, আমরা এটাকে যদি বলি যে বিপ্লব, যদি বলি গণ অভ্যুত্থান, যে আমরা যেভাবে সংজ্ঞায়িত করি না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা বড় রকমের গণ অভ্যুত্থান, যার মধ্যে বিপ্লবেরও কিছু কিছু উপাদান এটার মধ্যে রয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি, এখন যে অবস্থাতে আমরা আছি, সেটা একটা অভাবনীয় পরিস্থিতি, অসাধারণ পরিস্থিতি। এটা সাধারণ পরিস্থিতি না। ফলে দেশ চালানোর কাজটা এমনিতে খুব দুরূহ, যে কোনো সময় খুবই দুরূহ। কারণ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মধ্যে, রাষ্ট্রের মধ্যে অনেকগুলো ক্ষমতার কেন্দ্র থাকে। যেমন আমলাতন্ত্র থাকে, সামরিক বাহিনী থাকে, ব্যবসায়ীরা থাকে, নাগরিক সমাজ থাকে, অর্থনীতির সাথে যুক্ত যারা আছে সেগুলো, সেই চালকরা থাকে, দেশি বিদেশি সমস্ত শক্তিদের একটা সমাহার থাকে। ফলে এই এতগুলো অংশীজনেরদেরকে নিয়ে তাদের ভিতরে তাদের স্বার্থকে মেডিয়েট করে রাষ্ট্রটাকে একটা কাঙ্ক্ষিত জন আকাঙ্ক্ষার সাথে খাপ খাইয়ে নিতে পারার মতন যে কাজটা, সেটা অনেক দুরূহ। এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা দেখছি যে একটা পরিবর্তন সংঘটিত হচ্ছে, যে পরিবর্তনের পেছনে চালিকা শক্তি এবং যেটা আমাদের লক্ষ্য, যেটা গোল, সেটা তারুণ্য দ্বারা প্রভাবিত। তো সেক্ষেত্রে এই কাজটা কিন্তু অন্য যে কোনো সময় যে সনাতনী যে পদ্ধতি বা সনাতন যে ব্যবস্থাপনা পদ্ধতি, তার থেকে এটা সম্পূর্ণ রকম আলাদা হবে। সেই আলাদা জায়গাতে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকার, আপনি জানেন যে এটা এর নেতৃত্বে যিনি আছেন এবং তার সাথে যে উপদেষ্টা মণ্ডলী আছেন, তারা সমাজের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কিন্তু তাদের কাছে যে জায়গাটা দেয়া হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা ক্ষমতাসীন একজন নেত্রীকে কিংবা সরকার প্রধানকে পরিবর্তন করেছি মাত্র, কিন্তু তার যে বিস্তৃত রাষ্ট্র কাঠামোটা, সেই কাঠামোটা তো এখন অক্ষুণ্ণ রয়েছে। ফলে এই উপদেষ্টা মণ্ডলী যখন সেই কঠিন, ওইটা কিন্তু আমি যেটা বলি অনেক সময় যে এটা হচ্ছে যে কংক্রিটের দেয়াল যত শক্ত, তার চেয়ে অনেক বেশি শক্ত হচ্ছে রাষ্ট্র ক্ষমতার যে দেয়ালটা, এবং যে সময়সীমা ধরে এই ক্ষমতা আঁকড়ে ধরার সংস্কৃতি 15 বছর। এটা কিন্তু 15 বছর না, আমি কিন্তু এটা একদমই 15 বছরের মধ্যে রাখতে চাই না। আজকের যে শক্ত দেয়াল বা ক্ষমতার যে কাঠামোটা তৈরি হয়েছে, সেটা স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। ক্রমান্বয়ে এরকম একটা কঠিন একটা আবর্তন তৈরি করেছে। তো সেই জায়গায় যদি আমরা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে এই উপদেষ্টা মণ্ডলীর 10 জন বা 12 জন বা 20 জন মানুষের পক্ষেই রাতারাতি এই পরিবর্তনটা করে ফেলা সম্ভব না। কারণ ক্ষমতাগুলো বিভিন্ন জায়গায় বিস্তৃত। ধরেন যারা আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, যে ব্যবসায়ীরা, তাদের কাছে তাদেরকেও জনবান্ধব ব্যবসা, জনবান্ধব অর্থনীতিতে যদি আমি আনতে চাই, তাহলে তাদের সাথে আমার এনগেজড হতে হবে। আমার যারা আমলাতন্ত্র, আপনি দেখছেন যে আমাদের যে সিভিল সার্ভিস, সেই সিভিল সার্ভিসের মধ্যে একটা
চরম, আমি বলবো চরম যদি নাও হয়, একটা মানে একটা মারাত্মক রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আবার এটাও সত্যি যে এই আমলাতন্ত্র ছাড়া সরকারের কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা সম্ভব না। ফলে সেখানে তাদের অবস্থানটার সাথেও কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীর যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেখানেও কিন্তু মেডিয়েট করার ব্যাপার আছে। অর্থাৎ ওদেরকে আপনি চাইলেই কালকে কোনো একটা সুইচ অফ করে দিয়ে ওদেরকে আপনার মতন করে নিতে পারবেন না। ঠিক একই রকমভাবে আছে আমাদের পুলিশ প্রশাসন, একই রকমভাবে আমাদের আছে সামরিক বাহিনী, একই রকমভাবে আছে আমার ব্যাংকিং সিস্টেম। ফলে এই যে এতগুলো উপাদান আছে, এই উপাদানগুলোর সাথে সরকারকে অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত আমি বলবো যে এটার সাথে রাজনৈতিকভাবে এই সমস্যাগুলোকে মোকাবেলা করার ব্যাপার আছে, তাদের সাথে এনগেজমেন্টের ব্যাপার আছে। এবং একটা আশার জায়গা আমি এখনও রাখি, যেমন আমাদের সাথে ওরা দুজন আছে, ওদের দিকে তাকিয়েও আমার আশাটা আর একটু জ্বলজ্বলে হয়েছে যে এই পুরো কাজটার সাথে আমার শিক্ষার্থীরা আছে। অনেকে বলছে যে ওদের কি বয়স হয়েছে, ওদের কি অভিজ্ঞতা আছে। আমি বলি যে ওদের অভিজ্ঞতারও দরকার নেই, বয়সেরও দরকার নেই। যেটা ওদের আছে, ওদের একটা খোলা হৃদয় আছে, আর পেছনে ত্যাগের ইতিহাস আছে, আর একটা স্বপ্ন আছে। এই তিনটা জিনিস থাকলেই আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারি। আর আমরা যারা বয়স্ক মানুষ আছি, যারা অভিজ্ঞ মানুষ আছি, আমরা তাদেরকে ফ্যাসিলিটেট করি, হয়তো আমরা যত কঠিনই হোক খানিকটা দূর যেতে পারবো বলে আমার কাছে মনে হয়। নিশ্চয়ই আপনি যে কাঠামোগত পরিবর্তনের কথা বলছিলেন, যে সংস্কারের কথা বলছেন, সেটি নিয়ে নিশ্চয়ই আপনার আরও পর্যবেক্ষণ জানতে চাইব। একটু আসতে চাই তানজিনা তামিম হাফসা আপনার কাছে। এই মুহূর্তে যে বাংলাদেশ আপনারা দেখছেন, ঠিক এই মুহূর্তের বাংলাদেশ আপনারা দেখতে চেয়েছিলেন কিনা, কতটা পেয়েছেন বা কতটা পাননি? আচ্ছা, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে এই যে 15 বছরের যে একটা মানে ফ্যাসিজম যেটা আমাদের মানে কায়েম করে ছিল আমাদের ফ্যাসিস্ট সরকার, তো সেই জায়গা থেকে যে আমরা বের হতে পেরেছি, দেশের মানুষ যে সেখান থেকে বের হতে পেরেছে, এবং আমরা এটা আমরা আশাবাদী যে এই যে গত 15 বছর যাবৎ মানুষের ভোটাধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, এই যে আমাদের যে কি বলবো সার্বজনীন যে প্রেস মিডিয়ার যে একটা হচ্ছে স্বাধীনতা থাকার কথা, সেটাকে খর্ব করা হয়েছে, বিভিন্নভাবে করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা হচ্ছে আশাবাদী যে সামনের হচ্ছে যারা আসবে, যারা ক্ষমতায় আসবে, ক্ষমতাসীন দল, তারা হচ্ছে আমাদের এই যে 2024 সালের যে গণ অভ্যুত্থান, যেটা ছাত্র আন্দোলন থেকে যেটা গণ অভ্যুত্থানের রূপ নেয়, এবং আমরা সেখানে একটা কাঙ্ক্ষিত একটা সফলতা পেয়েছি, সেটাকে তারা মনে রাখবে এবং সেটাকে মাথায় রেখে তারা হচ্ছে সামনের দিনগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনা করবে, বা তারা যখন এই ব্যাপারগুলোকে খর্ব করার চেষ্টা করবে, তার আগে তারা হচ্ছে একবার হলেও ভাববে। এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমরা খুবই আশাবাদী। তো সেটা বলবো যে এখন আমাদের এই যে আমাদের জেনারেশনটাকে বলা হতো যে আমরা সারাক্ষণ ফেসবুকে স্ক্রলিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকি, আমরা হচ্ছে রাজনৈতিক সচেতন না, এইগুলো আমাদেরকে তকমা দেওয়া হতো বা আমাদেরকে এইভাবে বলা হতো। কিন্তু আসলে কথা হচ্ছে যে আমি একজন শিক্ষার্থী হিসাবে আমি মনে করি যে আমার তো কথা বলার জায়গা ছিল না, আমার আলোচনা যে শুনবে, আমার কথা যে শুনবে, আমি যে মুখ ফুটে আমার এই স্বাধীন তথাকথিত স্বাধীন দেশে বলা হতো স্বাধীন দেশ, কিন্তু আসলে এইভাবে যে আমি আমার নিজের বাক স্বাধীনতাটাকে আমি প্রকাশ করতে পারবো, সেই জায়গাটা তো আসলে ছিল না। তো সেখান থেকে হচ্ছে যখন কিনা এই যে এরকম একটা মুভমেন্ট যখন আমরা করতে পেরেছি, আমরা হচ্ছে জনগণের হচ্ছে একটা সমর্থন পেয়েছি, জনগণের একটা আস্থার জায়গা হতে পেরেছি, সে জায়গা থেকে আমি বলবো যে আমরা এই যে একটা বাংলাদেশ যেখানে হচ্ছে জনগণ হচ্ছে, দেশের মানুষ হচ্ছে ছাত্র সমাজের উপর, তরুণদের উপর যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, তো এরকম একটা বাংলাদেশ হয়তো বা আমরা দেখতে চেয়েছিলাম। তো সেখান থেকে বলবো যে আমরা আসলে আশাবাদী, আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে হচ্ছে সুন্দর একটা পর্যায়ে আমরা আমাদের দেশটাকে নিয়ে যেতে পারবো, স্বচ্ছতার সাথে, দুর্নীতিমুক্ত এবং দেশের নিরাপত্তা। আমাদের এই যে আমি বলবো যে আমাদের স্বায়ত্তশাসিত ক্যাম্পাস থাকা সত্ত্বেও আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে আমরা দাসত্বের শৃঙ্খলের মধ্যে ছিলাম। তো সেই সব জায়গা থেকে বেরিয়ে এসে আমরা আশাবাদী যে আমরা হচ্ছে সুন্দর একটা কাঠামোগত পরিবর্তন আমরা সামনে নিয়ে আসতে চলছি। নিশ্চয়ই। নিশিতা জামান নিহা, আপনার কাছে একই প্রশ্ন। আপনার সহকর্মী যেমনটা বলছিলেন, আপনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। রাষ্ট্র সংস্কারের প্রশ্ন যদি আসে, তাহলে আপনারা কোন দিকগুলোকে আসলে অগ্রাধিকার দিবেন? ওর কথায় শেষটা আমি যেমন জানলাম বা আমাদেরও অভিজ্ঞতা যেমনটা বলে, বাংলাদেশের
অন্যতম বড় বাধা বা অন্তরায় দুর্নীতি, প্রশাসনে অনেক ধরনের লেজুর বৃত্তি রয়েছে। হাফসা বলছিলেন স্বাধীন দেশেও পরাধীন অবস্থায় ছিল, সেই শৃঙ্খল নিশ্চয়ই আপনারা ভাঙতে পেরেছেন, কি বলবেন? দেখুন, আমরা এতদিন যে একটা দেশে বসবাস করছিলাম, সেখানে রাষ্ট্র পরিচালনার মূল উপাদান যেটা সরকার, তারা কিন্তু জনগণের সরকার ছিল না, তারা জনগণের জন্য কাজ করতো না, তারা জনবিচ্ছিন্ন সরকার ছিল। এবং এই সরকার যে ব্যবস্থা কায়েম করেছিল সেটি আসলে সেখান থেকে গিয়ে আমরা দেখতে পাই তারা ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়। এবং এই ফ্যাসিস্ট রেজিমে আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল, আমরা একদম যদি সংস্কারের কথা বলতে হয়, একদম রাষ্ট্রীয় সব কাঠামোগুলো বা সব প্রতিষ্ঠানগুলো কিন্তু একদম ভেঙে পড়েছিল। দেখুন, ওই সরকারের সময় আসলে কি হতো, একটা মানুষ যার পারিবারিক সমস্যা বা জমি নিয়ে সমস্যা, তিনি একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে যেতেন, তিনি বলতেন যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। তো এরকম একটা অবস্থায় আমরা বসবাস করছিলাম। তবে আসলে তিনি কতটুকু হস্তক্ষেপ করতেন বা আমাদের দাবি কতটুকু মানা হয়েছে, আমাদের দাবিগুলো যদি আসলেই মানা হতো বা মানুষ হিসাবে যদি আমাদের মর্যাদা থাকতো, তাহলে কিন্তু এই আন্দোলনটা এখানে এসে রূপ নিত না। আমরা কিন্তু একদম শুরুতে কোটা সংস্কারের জন্য দাঁড়িয়েছি এবং আমাদের দাবি সেটিই ছিল। আমরা একদম পর্যায়ক্রমে যদি দেখেন শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলনটি চালিয়ে গিয়েছি এবং আমরা বারবার বলেছি যে আমাদের এই একটা যৌক্তিক সংস্কারের কথা, কিন্তু তাদের তরফ থেকে কোনো ধরনের আমরা ওরকম কোনো উত্তর পাইনি বা তারা আমাদের ওরকম কোনো আশা দেখাতে পারেনি, বরং আমাদেরকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এবং সেই জায়গা থেকেই আসলে আন্দোলনটি একটি গণ অভ্যুত্থানের রূপ নিল। তো আমরা চাইবো এরপর যে সরকার আসুক, এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তো সেই সরকার যেন জনগণের সরকার হয়, তারা যেন এবং এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোকে আবার তার কার্যক্রমে ফেরানো। যদি বলেন আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, কোনো কিছুই কিন্তু সঠিকভাবে ফাংশন করতো না এবং সেই সব কিছুর সিদ্ধান্ত এক জায়গা থেকে আসতো। এটি যেন না হয়, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোকে একদম ঢেলে সাজানো এবং তাদেরকে কাজের স্বাধীনতা দেয়া এবং মানুষ হিসাবে আমরা যেন একটি মানবিক মর্যাদা পাই এবং আমরা আমাদের দেশে যেন আসলেই পুনরায় আমাদের মর্যাদাটা ফিরে পাই। এটি আমাদের প্রত্যাশা। কাজী মারুফুল ইসলাম, আপনার কাছে একটা ছোট্ট, আমি একটা বিরতিতে যাব কিন্তু প্রশ্নটা রাখতে চাই। খুব কম সময়ের মধ্যে বর্তমান সরকারের জন্য দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আপনি বলছিলেন যে সকল ক্ষেত্রে এক ধরনের সংস্কার জরুরি, সেটি তো অনেক বড় কাজ, বড় চ্যালেঞ্জের। এই সরকার কি সেই চাপ এখন পর্যন্ত সামলাতে পেরেছে কিনা? আর না, এখন এই মুহূর্তের সরকারের প্রধান কাজটা হচ্ছে যে আমাদের স্ট্যাবিলিটি রিস্টোর করা, অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন জায়গাতে আমি যেটা একটা ছোট মডেল আমি একটু বলে দেই, যে আমি তিনটে স্তর দেখছি। যে একটা হচ্ছে যে ম্যাল অর্ডার, অর্থাৎ যখন কুশাসন ছিল, ঠিক আছে, সেখান থেকে এখন আমরা একটা ট্রানজিশনে আছি, সেটাতে এখানে অশাসন আছে, মানে ঠিক শাসনটা প্রতিষ্ঠিত হয়নি। আর এটা থেকে আমি একটা সুশাসনে যাব, অর্থাৎ তিনটে স্তর, একটা কুশাসন, অশাসন এবং সুশাসন। এই তিনটে স্তর, অর্থাৎ যেটা সবাই বললেন যে ধরেন এর আগে যে সরকার ছিল, আমি গত 15 বছর যে সরকার ছিল তার 2009-এর পরে যে নির্বাচনগুলো হয়েছে বলে তারা দাবি করেছে, যেটা আসলে নির্বাচন ছিল না। অর্থাৎ যদি আমরা খুব ক্লাসিক্যালি দেখি তাহলে ওই সরকারের কোনো বৈধতাই ছিল না, কারণ একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সে আসেনি। তো এই যে পরিস্থিতিটা হয়েছে, এটাকে আমি বলছি যে কুশাসন। সেখান থেকে এখন যেটা দেখছি যে ইনস্ট্যাবিলিটি ক্রিয়েটেড হয়েছে, অর্থাৎ আমরা সব জায়গায় দেখছি যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, কোথাও কোথাও দেখছি দখল অদখল হচ্ছে। এই পরিস্থিতিটাকে আমি বলছি শাসনহীন বা অশাসন পরিস্থিতি। আর এখান থেকে আমরা যেতে চাই যেটা অর্ডার উইথ রুল অফ ল, যেটাকে আমরা বলছি সুশাসন। তো এই মধ্যবর্তী যে অবস্থা, সেটা কিন্তু দুরূহতম কাজ। হ্যাঁ, এই দুরূহতম কাজে অনেক কিছু ডেলিভার করতে হবে, তার মধ্যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কাজগুলো করতে হবে। তো আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দুরূহতম কাজটাকে এখনও যতটুকু করছে, আমি তারা বলবো যে ট্র্যাকেই আছে, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেগুলো
অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটছে, কিন্তু অপ্রত্যাশিত না। মানে একটা বড় গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে একটা সমাজে যেরকম ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়, যেটা আমরা ফরাসি বিপ্লবে দেখেছি, যেটা আমরা 1971 সালেও 72 সালেও দেখেছি, সেই রকম অনেকগুলো জায়গায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এটা খুব সাময়িক থাকে। এই সাময়িক পরিস্থিতিটাকে ওই সুশাসনের জায়গায় নেওয়ার যে চেষ্টা, আমি মনে করছি যে এই উপদেষ্টা মণ্ডলীর সেই দক্ষতা আছে, সেই অভিজ্ঞতা আছে এবং সেই লক্ষ্যটা আছে। ফলে এখন আমরা হয়তো ওই পর্যায়ে যাওয়ার জন্য যে ফুল এফোর্ট ইনিশিয়েটিভ যেগুলো, সেগুলো এখনও দেখিনি, দৃশ্যমান হয়নি, কিন্তু আমি আস্থা রাখতে চাই যে তারা সেটি পারবেন এবং সেই নেওয়ার কাজটা খুব সহসাই আমাদের কাছে প্রকাশ্য হবে। নিশ্চয়ই। কাজী মারুফুল ইসলাম সঙ্গেই থাকবেন। একটা বিরতির সময় হয়েছে, এই সরকারের সামনে চ্যালেঞ্জগুলোর খণ্ডন আপনি নিশ্চয়ই করবেন পরবর্তী সময়ে, সেটি আপনার কাছে জানবো। দুইজন শিক্ষার্থীও রয়েছেন, তারাও তাদের পর্যবেক্ষণ দেবেন। দর্শক, আপনারা রয়েছেন দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশের আয়োজনে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর অতিথিদের কাছে আবার আলোচনায় ফিরব। দর্শক, বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ ভাবনার আজকের আয়োজন এই মুহূর্তের বাংলাদেশে এবং কেমন সংস্কার চাই এই বিষয়ে আলোচনার জন্য তিনজন অতিথি আমার সঙ্গে রয়েছেন তানজিনা তামিম হাফসা, নিশিতা জামান নিহা এবং একই সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে। হাফসা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে দীর্ঘদিনের অপশাসন থেকে। এই সরকারের সামনে তো অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং এই সরকারে আমরা দেখছি যে আপনাদের প্রতিনিধিও রয়েছে। তো একটা নির্বাচনের পথেই আসলে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারাও বলছেন তাদের দায়িত্ব দেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, এমন একটি নির্বাচনের পথ সুগম করা। তো আপনাদের মধ্যে কি কখনো আলোচনা হয়েছে যে কবে নাগাদ বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত? আপনাদের কোনো মতামত আছে কিনা? এই রূপরেখা কেমন হওয়া উচিত, এ ব্যাপারে আপনারা কোনো আলোচনা করেন কিনা সমন্বয়কারীরা মিলে? আচ্ছা, আসলে খুবই সবেমাত্রই তো হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীনটা গঠিত হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের রাষ্ট্রটা এখন আনরেস্ট একটা সিচুয়েশনে আছে, আর রাষ্ট্রযন্ত্রের অনেক সমস্যা আছে। তো আমরা হচ্ছে এখনও হচ্ছে আমরা আমাদের ডেডলাইনটা ওইভাবে ফিক্স করিনি বা হচ্ছে ওগুলো নিয়ে আমরা এখনও ভাবিনি। কিন্তু হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বল্প মেয়াদের কিছুদিন, মানে তারা অবশ্যই কিছু টাইম নেবে যাতে দেশের একটা মোটামুটি একটা যুগান্তকারী কিছু সংস্কার তারা করার যাতে সুযোগ পায়, সেই সুযোগটা যাতে পায় সেই দিকটা তারা খেয়াল রাখবেন। আর যেটা বলবো সেটা হলো যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছে, আমাদের শ্রদ্ধেয় স্যার বলেছেন যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। তো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তো একটা টাইম দরকার, সেটা রাতারাতি পরিবর্তন হয় না আসলে। তো আমরা হচ্ছে এই যে একটা মুভমেন্টের পরের যে সিচুয়েশনটা হয়, সেটা আমরা দেখি যে খুবই মানে একটা দেশের মধ্যে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো সেই জায়গাটা কিন্তু আমরাও দেখতে পেয়েছি যে এই যে কি বলে ফ্যাসিস্ট সরকারের পতনের পর তার রেখে যাওয়া দালালেরা কিন্তু হচ্ছে বিভিন্নভাবে দেশে কি করতে চেয়েছে, অরাজকতা তৈরি করতে চেয়েছে। এবং আমাদের যে এই যে একটা গণমানুষের যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটাকে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ তারা করতে চেয়েছে। কীভাবে চেয়েছে তার আমরা প্রমাণ আমরা দিলে বলতে পারি যে এই যে তারা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে তারা হচ্ছে টার্গেট করে বিভিন্নভাবে তারা হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে হচ্ছে কি আমরা কিন্তু দেখেছি যে আমরা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধি আছে উপদেষ্টা মহলে, দেন আমরা হচ্ছে একটা মুভমেন্ট করার পর কিন্তু আমাদের দায় আমরা এড়াতে পারি না। সেখানে এই যে একটা আমাদের একটা যুগান্তকারী একটা মুভমেন্টের পরে যে আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়, সেই দায়ভারটাও কিন্তু আমাদের মাথায় চলে আসে। কারণ সেই জায়গা থেকে আমরা কি করেছি, যখন কিনা এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এভাবে তাদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে মন্দিরে আগুন দেওয়া, বিভিন্নভাবে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে ব্যাপারটা তারা করতে ছিল, তার কিন্তু একটা প্রমাণ কিন্তু আমরা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ওটার সত্যতা কিন্তু আমরা পেয়েছি যে কারা কাদের মদদে আসলে এগুলো হচ্ছিল মূলত
এই ফ্যাসিস্ট সরকারের দালাল তাদের মদদে। তো ওগুলো মানে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিন্তু আমাদেরকে রাজপথে থাকতে হয়েছে। আমাদের ভাইরা রাতের পর রাত হচ্ছে মন্দিরগুলো পাহারা দিয়েছে। আমরা আমাদের বন্ধুবান্ধব যারা আছে সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে সচেতন করার জন্য, তাদের আশেপাশে কমিউনিটিতে সচেতনতা বাড়ানোর জন্য আমরা আসলে কাজ চালিয়ে গিয়েছি সেই সময়টাতে। তারপর আমরা দেখব যে এই যে রিসেন্টলি হচ্ছে আমরা আমাদের হাইকোর্ট ঘেরাও করে আমরা যে এই যে আইনজীবীদের যে একটা কু হতে যাচ্ছিল সেটাকে আমরা হচ্ছে রুখে দিয়েছি। এই যে চ্যালেঞ্জগুলো যে ছিল সেগুলো কিন্তু আমাদেরকে সেগুলোর বিরুদ্ধে আমাদেরকে করতে হয়েছে। আমরা এই জন্য আমরা বলবো যে আমরা আসলে রাজপথ এখনও ছাড়িনি। আর হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সজাগ আছি। সেই জায়গা থেকে আমরা চাই যে দেশের একটা খুবই সুদূর প্রসারী একটা সংস্কার আসুক এবং দেশটা হচ্ছে পুনর্গঠন করতে যতটুকু সময় লাগে, যতটুকু সময় পাক অন্তর্বর্তীকালীন সরকার। দেশের এই যে আমরা বলবো যে আমাদের এই যে 3 বিভাগের যে বিকেন্দ্রীকরণ সেটাও কিন্তু আমাদের আগে ছিল না। তো সেই ব্যাপারগুলোকে হচ্ছে আমরা একটু টার্গেটে রাখবো। আমাদের এই যে স্বাস্থ্য খাতের আমরা এই যে এত বড় একটা কিছু হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দেখেছি যে আমাদের যখন এই যে আহত ভাই বোনদের নিয়ে যখন আমরা মেডিকেলে গিয়েছি আমরা দেখতে পেয়েছি যে সেখানে আমাদের বিভিন্নভাবে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে। আমাদের স্বাস্থ্য খাতের কি বেহাল দশা সেগুলোকে হচ্ছে কিন্তু আমরা কিন্তু অ্যাড্রেস করছি। আমাদের উপদেষ্টা আমরা আমাদের মেডিকেল টিম আছে, আমরা সেগুলোকে খতিয়ে দেখছি কি ব্যাপার থাকে। তারপর আমরা আসলে মেডিকেলের যে প্রবলেমগুলো বলবো সেখানে হচ্ছে আমরা যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে গিয়েছি আমরা দেখেছি বিভিন্নভাবে এই যে সিন্ডিকেটের ব্যাপারগুলো চলে আসে তৃতীয় চতুর্থ শ্রেণীর বিশেষ করে। আপনারা বলতে চাইছেন যে এই সংস্কারগুলোর জন্য আপনারা এই অন্তর্বর্তী সরকারকে আসলে সময় দিতে চান? জি, আমরা সময় দিতে চাচ্ছি। আচ্ছা, আরেকটি বিষয় নজরে এসেছে। আপনার একজন সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছেন যে এখন সমন্বয়কারীদের মধ্যে অনেক অসংখ্য ভুয়ো সমন্বয়ক ঢুকে গিয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে, একজন সমন্বয়ক যেমনটা বললেন এই ঘটনাগুলো হচ্ছে। কিন্তু এই ব্যাপারে কি আপনাদের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আপনারা সমন্বয়কারীরা মিলে বসে নিয়েছেন কিনা নিহা আপনার কাছে জানতে চাই। আর এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, মন্দিরে হামলা, একই সঙ্গে মানুষের মুঠোফোন রাস্তাঘাটে চেক করা হচ্ছে আবারও, এগুলো তো এক ধরনের নিপীড়ন। তো এগুলোর বিরুদ্ধেই তো আপনারা আন্দোলন করেছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখনকার বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের নামে এই রকম অন্যায় বা অত্যাচারও হচ্ছে, সেগুলো নিয়ে আপনারা সতর্ক অবস্থানে রয়েছেন কিনা বা এগুলোর পর্যবেক্ষণে আপনারা কাজ করছেন কিনা? আচ্ছা, আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা থেকেই যদি শুরু করি, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অন্যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা, অসঙ্গতি, এগুলো আমরা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছি এবং যেখানেই এ ধরনের ঘটনা আমাদের চোখে এসেছে আপনি দেখবেন যে আমরা আমাদের সাংগঠনিক জায়গা থেকে হোক বা ব্যক্তিগত জায়গা থেকে, অনেকে যে সার্জিস আলম ভাইয়ের কথা বললেন বা হাসনাত আব্দুল্লাহ, তারা কিন্তু তাদের স্ট্যান্ডটি ক্লিয়ার করেছে। তারা ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছে বা সংবাদ মাধ্যমে জানিয়েছে আমরা এটির পক্ষে না, আমরা এটিকে কোনোভাবেই সমর্থন করি না। এবং এই জায়গাগুলো প্রত্যক্ষ করার পর আসলে এই ধরনের যে অরাজকতা বা একটা সাময়িক বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এটিকে কিন্তু আসলে স্কিপ করে যাওয়ার ওইরকম সুযোগ নাই। কারণ বিপ্লব পরবর্তী সময়ে বিভিন্ন গোষ্ঠী থাকে, তারা সুবিধাবাদী গোষ্ঠী, তারা কিন্তু ওই সুযোগটি নিতে চায় বা হয়তো আওয়ামী লীগের অপতৎপরতা, তাদের যে একটি শক্তি এখনও এখানে কার্যকর আছে, তারা কিন্তু আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন জায়গায় এগুলো করার চেষ্টা করছে। আমরা তার প্রমাণ পেয়েছি, আমরা তার সত্যতা পেয়েছি। এবং সমন্বয়ক পরিচয়ে যেগুলো বলছেন, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই যদি প্রত্যক্ষ করা হয় তারা কিন্তু ভুয়া সমন্বয়ক। তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে এই ধরনের কার্যক্রমগুলো তারা ঘটাচ্ছে এবং সেটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, আমরা অবশ্য সেটি থেকে তাদেরকে সমর্থন করি না কোনোভাবে এবং সেগুলো রুখে দেওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেগুলো নিচ্ছি। এবং এই আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা কোনো পদক্ষেপ নিয়েছি কিনা, আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা পরশুদিনই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন উইং গঠন করা হয়েছে, বিভিন্ন উইংয়ে ভাগ করে সেখানে কিন্তু আমরা কার্যক্রম পরিচালনার জন্য এগুলো করেছি, যাতে এই ধরনের যে অসঙ্গতিগুলো হচ্ছে সেগুলো আর না হয়। এবং এই উইংয়ের কাজ হবে
তারা এই যে বিভিন্ন জায়গায় আমাদের যে কার্যক্রম এখনো চলমান আছে এগুলো তদারকি করা এবং এটি পরবর্তীতে এর কার্যক্রম হয়তো আমরা দেখতে পাচ্ছি এবং এটিকে আরও বিস্তৃত করা হবে যাতে সুসংগঠিত উপায়ে আমরা আসলে আগাতে পারি। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো হচ্ছে আমরা সেগুলোকে যেন এড়াতে পারি। নিশ্চয়ই ডক্টর কাজী মারুফুল ইসলাম, এই দুই সমন্বয়কের কথাতেই বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত সংস্কারে পথটা অনেক দুর্গম। সেটি দিয়েই আমি শুরু করতে চাই আপনার পর্যবেক্ষণ। সেটি হচ্ছে যে এই সরকারের সামনে তো অনেক চ্যালেঞ্জ দেখছেন, মোটা দাগে চ্যালেঞ্জগুলো কি? আর আরেকটি বিষয় আপনার পর্যবেক্ষণ জানতে চাই, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে চলছে তা কোনোভাবে সংবিধানের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আমি লেখা দেখছিলাম, সেটিতে একটু আপনার মূল্যায়ন জানব। জি, আবারও ধন্যবাদ। চ্যালেঞ্জগুলোর শুরুতে যদি আমরা ভাবি, দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথম যে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে একটা রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সেই রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে পারে সেটা হচ্ছে তার পেছনে যদি জনগণের সম্মতি থাকে। তো আমরা দেখেছি যে এই যে সরকার, তার পেছনে এদেশের সাধারণ মানুষের তাদের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন আছে, ফলে সে কিন্তু রাজনৈতিক যে কর্তৃত্ব সেটি কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছে। দ্বিতীয় জায়গা যেটা হচ্ছে সংস্কার, যেটা আমরা যদি ওদের কথা থেকেও শুনি কিংবা আপনি যদি জন আকাঙ্ক্ষাটার দিকেও তাকান, তাহলে মোটা দাগে আমাদের সংস্কারটা কি, সংস্কার চাচ্ছি বা সংস্কারটা কিসে চাচ্ছি? সোজা কথা, আমরা এখানে মানুষ তার নাগরিক যে অধিকারগুলো সেগুলো থেকে বঞ্চিত ছিল, যেমন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, যেমন মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত ছিল, আরও অনেক আছে, কিন্তু আমি যদি দুটো ধরি। তৃতীয়ত কি ছিল বড় চ্যালেঞ্জটা কি? সংস্কারটা কি চাই? যে আমরা একটা এমন অর্থনীতি চাই যে অর্থনীতিতে সবাই সমানভাবে প্রতিযোগিতামূলকভাবে অংশ নিতে পারবে এবং যেটা শোষণমুক্ত। তাহলে আমার অর্থনীতি যেটা বাজার অর্থনীতি আছে, বাজার অর্থনীতির মধ্যে এটাকে এমনভাবে আমাদেরকে ঢেলে সাজানোর ব্যাপার আছে যেটা সবার জন্য সমান উপযোগী। কি সংস্কার চাই? আমাদের তরুণরা এমন শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে যে শিক্ষা ব্যবস্থা থেকে তারা একটা তাদের উৎপাদনশীলতা, তাদের সৃজনশীলতা প্রয়োগ করে কাজে যুক্ত হতে পারছে না। তাহলে আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলোকে যদি আমি মোটা দাগে ধরি, আমাদের আরও অনেকগুলো বড়, তাহলে এই পরিবর্তনগুলো আনতে গেলে আমাদের কোথায় কাজ করতে হবে? প্রথমত যদি আমি ভাবি যে মানুষের ভোটাধিকার দিব, তার রাজনৈতিক অধিকার দিব, তাহলে প্রথমতম কাজ হচ্ছে আমার নির্বাচন ব্যবস্থায় সংস্কার করা। আমরা নির্বাচন ব্যবস্থা যদি সংস্কার করতে চাই, তাহলে আমার রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচনে যে মনোনয়ন দেয়, সেখানে আমার সংস্কার করতে হবে। তাহলে আমার যে আইন আছে, নির্বাচনী আইন আছে, যেটাকে আমরা বলি যে পিপলস রিপ্রেজেন্টেশন অর্ডার যেটা আছে, সেই জায়গাতে আমার সংস্কার আনতে হবে। তাহলে আমার রাজনৈতিক দলগুলোকে গোছাতে হবে। রাজনৈতিক দলগুলোকে গোছালেই হবে না। আমরা দেখেছি যে আমাদের আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো কিন্তু যথাযথভাবে, মানে নির্বাচন মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আমরা যদি 91 সাল থেকে দেখি, কিন্তু তারপরে যে সরকারটা এসেছে সেই সরকার কিন্তু অচিরেই ফ্যাসিস্ট হয়ে গেছে। তাহলে শুধু নির্বাচন দিয়ে আমরা আমাদের সংস্কারটা শেষ হবে না। যে সংসদটা পাবো, সেই সংসদটাকে কার্যকর করতে গেলে সেখানে সংস্কারটা লাগবে। তাহলে এই যে আরও অনেকগুলো লাগবে, তাহলে এই সংস্কারগুলোকে যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদের যে সংবিধানটা আছে সেই সংবিধানের মধ্যে আমাদের বড় রকমের পরিবর্তন আনতে হবে। তাহলে সেটা যদি আমাদের কাজ হয়, তাহলে সেই সংবিধানটাকে পরিবর্তন করতে গেলে আমি তো মনে করি আমার আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে প্রধানতম যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে রাজনৈতিক পক্ষগুলো আছে, অর্থাৎ আমার শিক্ষার্থীরা আছে, আমার রাজনৈতিক দল আছে, সিভিল সার্ভিস আছে, সিভিল সোসাইটি আছে, এই প্রত্যেকটা পক্ষগুলোর মধ্যে একটা ন্যূনতম একটা বোঝাপড়া তৈরি করা যে আমাদের কিন্তু এই জায়গাগুলোতে পরিবর্তন করা দরকার, সেটার ব্যাপারে একটা সম্মতি তৈরি করতে হবে, যেটা একটা কিন্তু অনেক বড় কাজ। কিন্তু এই কাজটা খানিকটা সময় নেবে। কিন্তু এই সময়ের মধ্যে মানুষ কি করবে? সাধারণ মানুষ কি অপেক্ষা করছে? তারা দেখছে যে আমার বাজারের দাম কমলো কিনা, তারা দেখছে যে আমি ঠিক মতন বাড়ি যেতে পারি কিনা, দেখছে যে আমার বাচ্চার স্কুলটা খুললো কিনা। তাহলে তার সেকেন্ড কিংবা হয়তো ওইটাই প্রধানতম কাজ যে আমার বাজারটাকে স্থিতিশীল করা, আমার শান্তি শৃঙ্খলার ব্যবস্থাটাকে আমার ঠিক মতো রাখা, আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক্ষুনি পারলে খুলে দেওয়া, যেন সব শিশুরা, সব তরুণরা যেন তার ক্লাসে ফিরে যেতে পারে, তার রেগুলার কাজকর্মে ফিরে যেতে পারে। অর্থাৎ তার
তিনটা মোটা দাগে কাজ কিন্তু আমি আইডেন্টিফাই করছিলাম, যে একটা রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, সংস্কারের ক্ষেত্রগুলো চিহ্নিত করে তার সাথে যে পক্ষগুলো আছে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা, এবং একই সাথেই তাকে কিন্তু দৈনন্দিন জীবনযাপনের জন্য যে তার বাজার, স্কুল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যারা নিপীড়িত হচ্ছে, যেটা আপনি বলছিলেন, অবশ্যই ওগুলো অনাকাঙ্ক্ষিত। অর্থাৎ যদি আমরা কোনোভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর করতে পারি এবং বিচার ব্যবস্থাকে কার্যকর করতে পারি, তাহলে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মোবাইল চেক করা বলি, কারোর বাড়িতে আগুন দেওয়া বলি, এগুলোর কিন্তু একটা ইমিডিয়েট অ্যাকশনে কিন্তু আমরা যেতে পারবো। অর্থাৎ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যবস্থাটাকে ইন প্লেস করা, অর্থাৎ জায়গায় ঠিক মতন কাজ করতে দেওয়ার পরিস্থিতি তৈরি করা। এবং আমরা এটা ভুলে গেলেও চলবে না যে আমরা দেশটা তো ছোটো, অর্থাৎ এক অর্থে ছোট, সীমা অর্থে ছোট, আমাদের সম্পদ অর্থে খানিকটা ছোট। তো আমরা যা যা করতে চাই, যে স্বপ্নগুলো দেখতে চাই, সেটা বাস্তবায়নের কিছু অংশ কিন্তু আমাদের যারা সহযোগী বাইরের দেশগুলো আছে, অর্থাৎ দেশের বাইরে যারা আমাদের পার্টনার আছে, তাদের উপরে অনেকাংশে নির্ভর করছে। কারণ আমরা ধরেন আজকে যে ছেলেমেয়েরা আত্মত্যাগ করেছে, তাদেরকে যারা খুন করেছে, তাদের বিচারের ব্যবস্থাটাকে বাদ দিয়ে তো আমরা আগাতেই পারবো না। তাহলে সেই খুনিদেরকে তো বিচারের আওতায় আনতে হবে। সেই বিচারের আওতায় আনতে গেলে অনেকে পালিয়ে গেছে, অনেকে দেশে আছে, তাদেরকে গ্রহণযোগ্য নিয়মতান্ত্রিক বিচার ব্যবস্থায় আনতে গেলে আমাদের যেমন জাতিসংঘের সহায়তা লাগবে। একই রকমভাবে আমাদের অর্থনীতিকে সচল করতে গেলে আমাদের যাদের বাণিজ্যিক পার্টনার আছে, অর্থাৎ ভারত আছে, চায়না আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, তাদের সাথে আমাদের সুসম্পর্কের জায়গা আছে। আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার প্রশ্নটি জড়িত, সেখানে মায়ানমার আছে, অন্যান্য প্রচুর শক্তিগুলো কাজ করছে, তাদের সাথে সম্পর্ক রক্ষার ব্যাপার আছে। এই সবগুলো কাজই কিন্তু আসলে কিন্তু স্যার, আপনার এই আলোচনায় যেমনটা জানছিলাম, তাহলে তো বাংলাদেশের সামনে এখন যে চ্যালেঞ্জগুলো মোটা দাগে, সেগুলো তো অনেক পাড়ি দেওয়ার পথগুলো অনেক দুর্গম, সেটি চাপ তৈরি করছে কিনা এই সরকারের কাঁধে? চাপ তো একটা আছে। চাপের প্রথম ধাপটা হচ্ছে যে আপনাকে ইমিডিয়েটলি কিছু দেখাতে হবে, ভিজিবল করতে হবে, দৃশ্যমান করতে হবে। তো সেটা করাটাই হচ্ছে প্রথম কাজ। অর্থাৎ স্কুলগুলোকে আমার খুলে দিতে হবে, ফাংশনাল করতে হবে, এটা দেখানোর ব্যাপার আছে। আমি বাজারের যে সমস্ত সিন্ডিকেটগুলো আছে সেটাকে ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে। বিচার ব্যবস্থায় যারা আসামি, অর্থাৎ সরকারের ভেতরে, অর্থাৎ প্রাক্তন যে সিভিল সার্ভিস আছে, সেখানে পুলিশ প্রশাসনের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে যারা অপরাধী আছে, যারা এই সমস্ত খুন এবং যাবতীয় অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আনতে হবে। এইটা তো আপনি দেখাতে পারেন। এটা যদি আমি দৃশ্যমান করতে না পারি, তাহলে যে একটু কৌশলগত কাজগুলো, সংস্কারের কাজগুলো তো মানুষের সমর্থন ক্রমশ হারাতে থাকবে। ফলে আমাকে ইমিডিয়েটলি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এই দৃশ্যমান জায়গাগুলো তৈরি করতে হবে। তো আমি ভাবি যে তারা এটা করতে পারবেন, কিন্তু আমি এখনো অনেক উদাহরণ দেখিনি যে তারা পারবেন, কিন্তু আমি আশা রাখছি যে তারা পারবেন এবং তারা অচিরেই হয়তো দৃশ্যমান কতগুলো উদ্যোগ, আরও অনেকগুলো উদ্যোগ হয়তো আমাদের সামনে আনতে পারবেন। নিশ্চয়ই 13 দিন হয়েছে, 2 সপ্তাহ হয়নি এখন পর্যন্ত এই সরকার টেক ওভার করেছে। প্রত্যাশা তো থাকছেই। তানজিনা, তামিম, হাফসা, আপনি বলছিলেন যে আপনারা এখন পর্যন্ত রাজপথে আছেন। আমি সমন্বয়কারীদের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে দেখছিলাম, তারা বলছিলেন যে শুরুর দিকের আপনাদের ধারণা ছিল যে আপনারা রাজনৈতিক দলও আনতে পারেন, কিন্তু এখন পরিষ্কার অনেকটাই আপনাদের সমন্বয়কারীরা বলেছেন, দুজনের কাছে আমার এই প্রশ্নটা রয়েছে যে আপনারা আসলে এখন আর রাজনৈতিক দল হিসেবে, প্ল্যাটফর্ম হিসেবে আসার চিন্তা ভাবনা এখনও করছেন না, কিন্তু আপনাদের যত বক্তব্য বা কার্যক্রম, রাষ্ট্রের যত কিছু পরিচালনা করবার চেষ্টা বা আপনাদের যে আগ্রহ, সেটি কি রাজনৈতিক দায়বদ্ধতা ছাড়া করা সম্ভব কিনা? আমরা আসলে এখন কিন্তু প্রতীয়মান হয়েছি যে সরকারের একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে, মানে আমরা কিন্তু আসলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে আছি। তো আপনারা দেখে থাকবেন যে বিগত সময়গুলোতে কোনো একটা মুভমেন্ট হয়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু একটা রাজনৈতিক দল বের হয়ে যেতে পারে, বের হচ্ছে হয়। তো সেখানে রাজনৈতিক দল গঠন করা কিন্তু মানুষের রাজনৈতিক অধিকার, সেখানে কিন্তু আমরা না বলতে পারবো না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের এরকম একটা মুভমেন্টের সময় কিন্তু বিভিন্ন দল ও মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষরা কিন্তু আমরা প্ল্যাটফর্মের এসে আমাদের বৈষম্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। সেই জায়গা থেকে এখানে অনেক পরিচিত মুখ হয়েছে। এখন তাদের
তাদের জায়গা থেকে যদি তারা হচ্ছে কোনো রাজনৈতিক দল গঠন করতে চায়, সেটা কিন্তু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা আছে সেখান থেকে সম্পূর্ণ সরে গিয়ে তারা তাদের রাজনৈতিক অধিকারটা চর্চা করতে পারবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে রাজনৈতিক যে চর্চাটা, সেটা শুধুমাত্র যে আমরা তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে আছি, সেখানে আমরা আমাদের পরিকল্পনার সামনে আরও ঢেলে সাজাবো যে আমরা আসলে কিভাবে এই ব্যাপারগুলোকে আরও হচ্ছে আমরা শিক্ষার্থীদের একটা চাপ যাতে বা এইরকম একটা জনগোষ্ঠী যাতে থাকে, যাদের চাপ যাতে কোনো আগত ক্ষমতাসীন সরকার যাতে সেটাকে মানে বোঝা হিসাবে নেয় বা মনে করে যে না আমাদের জবাবদিহিতা করারও হচ্ছে কিছু আছে বা এরকম, সেটার জন্য আমরা হচ্ছে আমাদের ব্যাপারগুলোকে ঢেলে সাজাবো। কিন্তু আমরা একটা কথা বলবো যে সেখানে হচ্ছে রাজনৈতিক চর্চাটা থাকতে হবে। রাজনৈতিক চর্চাটা কিভাবে হবে, সেটা হলো এই যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ হতে পারে, সেখানে হচ্ছে বিভিন্ন দলমত নির্বিশেষে থাকবে সবাই, সেখানে তারা হচ্ছে ওইভাবে সুষ্ঠু রাজনৈতিক চর্চা করবে। তারা হচ্ছে চায়ের আড্ডায়, বই পড়ার কর্মসূচির মাধ্যমে বিভিন্নভাবে তারা রাজনৈতিক চর্চাটা বজায় রাখবে, কারণ রাজনৈতিক জ্ঞান থাকাও কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে বলবো যে আমরা আসলে এখন হচ্ছে এরকমই চাচ্ছি যে আমরা রাজনৈতিক সচেতন নাগরিক হব। আমরা হচ্ছে এই যে ছাত্র সংসদ চাচ্ছি আমাদের ক্যাম্পাসে, আর হচ্ছে এই যে লেজুর ভিত্তিক রাজনীতিটা সেটা থাকবে না। আর আমরা হচ্ছে সরকারের জন্য এখন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে প্রতীয়মান, এবং সামনের দিকে সেটাকে হচ্ছে কিভাবে আমরা আরও মানে প্রোডাক্টিভ ওয়েতে হচ্ছে আমরা রান করতে পারি, সেই ব্যাপারে হচ্ছে আমরা আরও মানে উদ্যোগ গ্রহণ নিশ্চয়ই। নিশ্চিত যেমন নিহা, একই প্রশ্ন যেমনটা বলছিলেন হাফসা, যে চাপ সৃষ্টিকারী অধিকার আদায়ের এক ধরনের ভয়েস রেজ করতে পাচ্ছেন আপনারা, কিন্তু আমরা দেখছিলাম যে আবারও বলতে হচ্ছে যে বিভিন্ন কালকের ঘটনায় যদি বলি যে ছাত্ররা সচিবালয়ে ঢুকে গেলেন, বললেন আমরা এইচএসসি পরীক্ষা দেব না। হ্যাঁ, তারপরেই চাপের কারণেই হয়তো অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের সিদ্ধান্ত নিতে হলো যে পরীক্ষাটা বাতিল করা হলো। পরবর্তীতে আসলে সিদ্ধান্ত, এখন তো অনেক অযৌক্তিকভাবেও যদি এরকম মুভমেন্ট পরিচালনা করা হয়, সেটি তো আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আসলে বিরাট এক চাপের। কারণ স্যার বলছিলেন যে কাজগুলো রাষ্ট্র সংস্কারের জন্য করা দরকার বা জরুরি, সেগুলো নিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার চাপে রয়েছে আমি দেখছি। সেক্ষেত্রে আপনাদের আসলে এই যে রাজনীতির সোচ্চার হবার যে অংশটা, সেটি যদি আমি বলি, অধিকার আদায়ের ক্ষেত্রে গণমানুষের দল হিসেবে বা ভয়েস রেজ করার হিসেবে আপনাদের কোনো সীমাবদ্ধতা আপনারা দেখেন কিনা? দেখুন, আমাদের সীমাবদ্ধতার জায়গাটা থেকে বের হয়ে এসে আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা যে আন্দোলন শুরু করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে, সেই আন্দোলনের জায়গায় আমরা সেটি করে গিয়েছি এবং সেটি সরকার পতনের রূপ নেওয়ার পরেও কিন্তু আমাদের কার্যক্রম চালু আছে এখনো অবধি। আমরা মাঠে আছি, আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছি। তবে এই ক্ষেত্রে যেগুলো কথা বললেন, আসলে এগুলো দেখা যায় যে সরকারের বিভিন্ন অঙ্গ সংস্থা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু এখনও ঠিকঠাকভাবে তার কার্যক্রমটি করতে পারছে না। তারা যদি এটি করতে পারতো তাহলে এই যে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হতো না। আজকে রাস্তায় মানুষজন বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বেরোলে দেখা যাচ্ছে তারা রাস্তা ব্লক করছে কিছু যৌক্তিক দাবি নিয়ে, কিছু অযৌক্তিক দাবি নিয়ে। আমি এটাই বলছি। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলা তাদের তো আসলে সবসময় রাস্তায় বেরিয়ে পড়ার দরকার নাই। এইগুলো তাদেরকে উপলব্ধি করতে হবে। তাদের যদি কোনো সমস্যা থাকে তারা তাদের স্থানীয় প্রশাসনের কাছে যাবে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে। কিন্তু এই জিনিসগুলো যত তাড়াতাড়ি ফাংশন করানো যায় তত তাড়াতাড়ি এই ধরনের সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসা যাবে এবং এই ধরনের ব্যাপারগুলো তখন আমরা আর দেখব না। এটি আসলে সাময়িক একটি বিশৃঙ্খলা বলতে পারেন বা সাময়িক একটি অসুবিধা, তবে আমরা আশাবাদী যে এটি খুব দ্রুত এখান থেকে উত্তরণ ঘটবে। নিশ্চয়ই। স্যার, আবার আপনার কাছে একটু আসতে চাই, এবার একটু জানতে চাই, আপনি বলছিলেন গত 18 আগস্ট বিবিসি বাংলাকে আপনি বলেছেন যে পরিবর্তন আনতে গেলে, আপনি যেহেতু মোটা দাগে পরিবর্তনের কথা আমাকে বলছিলেন কিছুক্ষণ আগে, পরিবর্তন আনতে গেলে অনেকের স্বার্থ বা আকাঙ্ক্ষা নষ্ট হয়, এটি আপনার পর্যবেক্ষণ। এই অনেকের কথাটা কেন আসছে এক, আর আন্দোলনকারীরা কিন্তু দাবি করেছেন যে তারা সব মানুষের চাওয়া নিয়েই আসলে কাজ করছেন, কিন্তু পরিবর্তন আনতে গেলে যদি অনেকের স্বার্থ নষ্ট হয় তার মানে কিন্তু সবার স্বার্থ এক জায়গায় দাঁড়িয়ে নাই। আন্দোলনের অর্জনে কি কোনো ভুল রয়েছে কিনা? আমি রাজনীতি পড়াই, তো ওখান থেকে দেখি যে
কোনো পরিবর্তনই মানে পৃথিবীতে এমন কোনো পরিবর্তন নেই যাতে 100 ভাগ মানুষের মধ্যে 100 ভাগই সুখী হয়। সমস্ত পরিবর্তনের একটা পক্ষ একটা বিপক্ষ থাকে। জি, ধরা যাক আমরা যে পরিবর্তনগুলোর কথা বলছি, যে এমন একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা এমন একটা সংসদ প্রতিষ্ঠিত করবেন যে সংসদ আসলে এই যেটা আমাদের নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ভারসাম্য তৈরি করবে এবং এক্সিকিউটিভ অর্থাৎ ধরা যাক প্রধানমন্ত্রী তাকে এইরকম স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে বাধা দেবে। এখন আমাদের যে রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি তাদের ইতিহাসে তো এরকম হয়ে ওঠার নজির নেই। ফলে আমরা যদি এই পরিবর্তনটাকে আমাদের সংবিধানে আমরা ইনস্টল করতে চাই, যদি আমরা এটা আনতে চাই, তাহলে আমি নিশ্চিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে সক্রিয় আছে তাদের অনেকেরই আগ্রহ থাকবে না। অর্থাৎ তাদের অনেকেরই স্বার্থ, এই যে জন আকাঙ্ক্ষা, জনস্বার্থ, তার সাথে তাদের স্বার্থের একটা পার্থক্য তৈরি হবে। ফলে এই চাপটাকে মিডিয়েট করতে হবে, এই চাপটার সাথে আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করব সেইটার একটা বড়, আমি সেই জায়গাটা রেফার করতে চেয়েছিলাম। যেমন যদি ধরি যে অর্থনীতি, তাহলে আমার যে বিনিয়োগ ব্যবস্থা দেখেছেন, যে আমি যদি একটা খাতই ধরি, যে আমার বিদ্যুৎ খাত যদি দেখি, জ্বালানি খাত যদি দেখি, এখানে কীরকম ভয়ঙ্করভাবে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এখন আমরা এটাকে বললাম যে ঠিক আছে, এটাতে আমরা সংস্কার আনবো। তাহলে যে পার্টিগুলো, যে পক্ষগুলোর কাছে এখন টাকা জমেছে, যারা দেশে এবং বিদেশে প্রচুর অবৈধ বিত্তের মালিক হয়েছে, তাহলে তাদের তো স্বার্থ ক্ষুণ্ণ হবে। এবং ক্ষুণ্ণ হলে কি হতে পারে, যে এই বিদ্যুৎ কারখানা যেগুলো চালু আছে তার অনেকগুলো বন্ধ হতে পারে। ফলে তারা একটা জনগণের জন্য একটা সমস্যা তৈরি করতে পারে। ফলে এদের স্বার্থকে আপনি ওভারনাইট তো ইরেজার দিয়ে মুছে দিতে পারছেন না। তাহলে এই সরকারের কাজ তাদের সাথেও একটা জায়গায় কোথাও না কোথাও মিডিয়েট করতে হবে, সেটা আইনের মধ্যে থেকে, আইনের বাইরে থেকে। কারণ আপনি তো বিদ্যুৎ কারখানাগুলো কালকে থেকে বন্ধ করতে পারবেন না, বেক্সিমকো গ্রুপের কারখানা তো আপনি কালকে বন্ধ করে দিতে পারবেন না। তাহলে যদি আমি চালু রাখতে হয়, তাহলে বেক্সিমকোর মালিককে অ্যারেস্ট করার পরেও কিন্তু কোথাও না কোথাও আপনার তার সাথে একটা মিডিয়েট করতে হবে। এটা হচ্ছে যে এই বিভিন্ন পক্ষগুলো, আমার সিভিল সার্ভিস, আমার পুলিশ, আমি কি পুলিশকে তো বাদ দিতে পারবো না। তাহলে পুলিশকে আমি যদি কাজে লাগাতে চাই, তাহলে ওরা যে দাবি দাওয়াগুলো তুলেছে, যতগুলো দফা তুলেছে, সেই দফার কোথাও না কোথাও আমাকে নেগোশিয়েট করতে হবে। তাছাড়া তো আমি তাদেরকে অনবোর্ড করতে পারছি না, তা না হলে তো আমি তাদেরকে দিয়ে আমার শৃঙ্খলা ফেরত আনতে পারছি না। তো এইরকম একটা বাস্তবতা কিন্তু আমাদের আছে, যে বাস্তবতার মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে। তো আমি তাদের যে টার্গেটিং, ধরেন আমাদের কি দরকার এই মুহূর্তে, মানুষ সবাই কি রেসপন্ড, যে দুর্নীতির বিরুদ্ধে কি করলে, তাই না, আপনি বাজারের জন্য কি করলেন, স্কুলের, এই তিনটা জিনিস যদি আপনি ইমিডিয়েটলি দেখাতে পারেন যে আমরা এটা করছি, তাহলে কিন্তু মানুষ একটু আশ্বস্ত হবে, আপনাকে একটু স্পেস দিবে যে ঠিক আছে বাকি কাজগুলো আপনারা আস্তে আস্তে করেন। তো সেটা করতে হবে। আমি আন্দোলনের অর্জনের মধ্যে আসলে কোনো অর্জনটা হচ্ছে যে ঐক্য তৈরি হয়েছে, অর্জনটা হচ্ছে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে ওই দেশ আমরা চাই না, আমরা একটা অন্যরকম দেশ চাই যেটা সবাই এটার মালিক। সেই জায়গাটাতে কিন্তু আমাদের ঐকমত্য তৈরি হয়েছে, ওইটা কিন্তু আন্দোলনের অর্জন। এখন জনগণের দেশ তৈরি করতে গেলে যে সমস্ত আমরা বলি যে মিনস, পদ্ধতি, মাধ্যম, সেগুলো নিয়ে অনেকের মধ্যে আমাদের দ্বিমত হবে, আমরা আলোচনা করব, মত বিনিময় করব, কোথাও একটু ছাড় দিব, কোথাও একটু আগাবো, ওইটা তো আমার সামনের দিনগুলোতে আগাত হবে। কিন্তু অর্জন নিয়ে আমার কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই এই অর্জন নিয়ে সন্দেহ নেই। এখানেই আসলে শেষ করতে চাইছি আজ। অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাকে সময় দিয়েছেন। একসঙ্গে তানজিনা, তামিম, হাফসা, অসংখ্য ধন্যবাদ, আলোচনায় এসেছেন এবং আপনার যুক্তি তুলে ধরেছেন। নিশিতা জামান নিহা, একই সঙ্গে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দেশ ভাবনায় আমরাও প্রত্যাশা করি জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে এবং ঐক্য তৈরি হয়েছে, যে সেই ঐক্যের ধারা অব্যাহত রাখবে এবং আগামীর বাংলাদেশ এইভাবেই আসলে এগিয়ে যাবে। দর্শক, প্রতি রবিবার এবং বুধবার আমরা এই আয়োজনটি রাত 11:30টায় করবার চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকবেন। দেশ ভাবনার আজকের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।